ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা সার্কিট থিওরির অন্তর্গত কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। এবার যে টপিকগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করতে চলেছি সেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট টপিক। কেন? টপিকগুলো খুব ছোটো ছোটো টপিক, আমরা হয়তো ক্লাস 10 বা 12 ওই টপিকগুলো পড়ে থাকি, কিন্তু এই টপিকগুলোর কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার না করি, সার্কিট থিওরি সাবজেক্টেই হোক, বেসিক ইলেকট্রিক্যাল সাবজেক্ট হোক বা বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট হোক, যে নামেই এই সাবজেক্টটাকে ডাকি না কেন, পরবর্তীকালে আমার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ব্রাঞ্চের স্টুডেন্টদের খুবই অসুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আগে আমরা টপিকগুলো কী পড়বো জেনে নিই। তো ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কারচফস ল। সেকেন্ড কী পড়বো? কারেন্ট ডিভিশন অ্যান্ড ভোল্টেজ ডিভিশন। চলো ডাইরেক্টলি আমরা টপিকে যাওয়া যাক। তো যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করবো ফার্স্টেই, সেটা হচ্ছে কারচফস ল। তো কারচফসের দুটো ল আছে। একটা ফার্স্ট ল, তাকে আমরা কেসিএল নামে চিনি, পুরো শব্দটা হচ্ছে কারচফস কারেন্ট ল। আর সেকেন্ড হচ্ছে কারচফস ভোল্টেজ ল। তো কারচফস কারেন্ট ল কী বলেছে? কারচফস কারেন্ট ল বলছে যে ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট মিটিং অ্যাট দ্য পয়েন্ট অর জাংশন ইজ জিরো। মানে কি বলছে? এই জাংশন, এই যে সার্কিটটা দেখো আঁকা আছে, এটা একটা সার্কিটের পার্ট। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জাংশন। কেন? এখানে দেখো বিভিন্ন সার্কিট থেকে বিভিন্ন একটা সার্কিটের বিভিন্ন পার্ট বা বিভিন্ন জাংশন, বিভিন্ন ব্রাঞ্চগুলো এসে এখানে মিট করেছে। তো এইটাতে আমরা দেখতে পাচ্ছি কি, যে বিভিন্ন ডিরেকশন থেকে কারেন্টগুলো আসছে। যেমন দেখো I1, দেখো এই কারেন্টটা এই নোডে গিয়ে এই জাংশনে গিয়ে ঢুকছে, I4টা ঢুকছে, আবার I2টা বেরিয়ে যাচ্ছে, I3টা বেরিয়ে যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু কারচফস কারেন্ট ল কী বলা হচ্ছে এই জাংশনে বা এই পয়েন্টে হচ্ছে আমার টোটাল কারেন্ট বা সামেশন অফ টোটাল কারেন্ট জিরো। কী করে? দেখো আমরা ইনকামিং কারেন্টগুলো, যে কারেন্টগুলো এখানে ঢুকছে, এই জাংশনে ঢুকছে, সেগুলোকে আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে? আর যেই কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো। যেমন দেখো I1 ঢুকছে, I1 পজিটিভ, I2 বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ, ঠিক আছে? I3ও দেখো বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ, প্লাস I4 দেখো ঢুকছে, জাংশনে ঢুকছে, তার জন্য I4টা পজিটিভ। এই টোটাল সবটা যদি সামেশন নিই ইকুয়ালস টু দেখো জিরো হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এগুলো বিভিন্ন ব্রাঞ্চ আছে, এটা একটা জাংশন আছে যেখানে এসে সব কারেন্ট মিট হয়েছে। ধরো এই জাংশনে 1 অ্যাম্পিয়ার এসছে, এখানে ধরো আমার 2 অ্যাম্পিয়ার এসছে, আর এখানে ধরো আমার 3 অ্যাম্পিয়ার এন্টার করেছে। তাহলে দেখো তিনটি এন্টার করেছে, আর এইটা আমার এক্সিট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, ড্র করছি। তাহলে এখান থেকে কত অ্যামাউন্ট অফ কারেন্ট আমি ড্র করব? দেখো যত অ্যামাউন্ট অফ কারেন্ট এখানে এসে এই পয়েন্টে এসে ড্রপ হচ্ছে, ততটাই তো এখান থেকে বেরোবে। যতটা অ্যামাউন্ট অফ কারেন্ট এই জাংশনে বা এই পয়েন্টে ড্রপ হয়েছে, ঠিক ততটাই বেরিয়ে যাবে। তাহলে এখানে কত বেরোবে? এখান থেকে বেরোবে 1 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই জাংশনে তাহলে এখান থেকে কত বেরোলো? 1 প্লাস 2 হচ্ছে 3, আর 3 6 অ্যাম্পিয়ার। তাহলে এই জাংশনে কি কোনো কারেন্ট রইলো? কোনো কারেন্ট কিন্তু রইলো না। যতটা কারেন্ট এসে ঢুকলো ততটা কারেন্টই বেরিয়ে গেল। এই জাংশনে আমার জিরো অ্যামাউন্ট অফ কারেন্ট। তার মানে এটা যদি আমি অ্যালজেব্রিক সাম লিখি, তাহলে কী করতে হবে? এটাকে আমরা I4 দিলাম, এটাকে I1 লিখলাম, এটাকে I2 লিখলাম, এটাকে I3 লিখলাম। দেখো তাহলে আমি এরকম লিখতে হবে তো আমাকে, I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু I4। অ্যালজেব্রিক ওয়েতে আমার এটাই লেখা হয়। এবার এটাকে আমি যদি এপারে নিয়ে আসি, তাহলে কী লিখতে হবে? I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 ইজ ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে এর সাথে মিলল তো, যে জাংশনে একটা জাংশন যতগুলো কারেন্টে আমরা সামেশন নেবো সেটা ইকুয়ালস টু জিরো, ঠিক তাই? আমরা আরেকটা সার্কিট নিয়ে দেখি। মাইন্ড এগুলো সার্কিট না, সার্কিটের পার্ট, ঠিক আছে? যে কোনো একটা সার্কিটের পার্ট নিয়েছি। ধরো দুটো কারেন্ট ঢুকছে আর দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এখানে I1 ঢুকছে, এখানে I2 ঢুকছে, I3 বেরিয়ে যাচ্ছে, আর I4ও বেরিয়ে যাচ্ছে। এটাকে নিলাম 1 অ্যাম্পিয়ার,
এখানে ওটাকে 1 অ্যাম্পিয়ার নিলাম, তাহলে এটা এখানেও আমি নিলাম 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার হবে? তাহলে এটা 1 অ্যাম্পিয়ার হবে, কারণ 2 অ্যাম্পিয়ার ঢুকছে, 2 অ্যাম্পিয়ারই বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমি যদি অ্যালজেব্রিক ইকুয়েশনে যদি ফেলি, তাহলে কী লিখতে হবে? I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I4, এটা আমি তো লিখবো। এবার এটাকে যদি আমি এপাশে নিয়ে চলে আসি, ওই এই পার্টটা পুরোটাই যদি এপাশে নিয়ে চলে আসি, তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইজ ইকুয়ালস টু 0, ঠিক? তাহলে আমাদের আশা করি তোমাদের কেসিএলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি। চলো, কেসিএলটা খুব ভালো করে বোঝার পরে এবার আমরা কেভিএলের দিকে ঢুকি, ঠিক আছে? কেভিএলটা কিন্তু কেসিএল থেকে একটুখানি কমপ্লেক্স, অ্যাটলিস্ট আমার মনে হয়। তাই জন্য এটা আরেকটুখানি তোমাদের আরেকটুখানি অ্যাটেনশান দিয়ে শুনতে হবে বা অ্যাটেনশান দিয়ে দেখতে হবে। এখানে অনেক কিছু, এর সাথে অনেক কিছু রিলেটেড আছে, সেটা একটুখানি ভালো করে লক্ষ্য করতে হবে। তো কেভিএল কী বলছে? কেভিএলের ফুল ফর্ম হচ্ছে কারচফস ভোল্টেজ ল, এটাকে সেকেন্ড ল হিসাবেও বলা হয়, ঠিক আছে? এটা কি বলছে? যে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইন ইচ কন্ডাক্টর ইন এনি ক্লোজ পাথ, এটা ক্লোজ পাথ, দেখো এটা টোটাল একটা ক্লোজ পাথ, ইন এনি ক্লোজ পাথ অর নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, প্লাস দ্য অ্যালজেব্রিক সাম অফ ইএমএফ ইন দ্য পাথ ইজ 0। ইজি করে বলতে গেলে কী বলছে? দেখো, এটা একটা ক্লোজ পাথ, এটা সার্কিটের একটা পার্ট নিয়েছি আমি, বা এটা টোটাল একটা সার্কিট তুমি বলতেও পারো, পূর্ণাঙ্গটা সার্কিটও বলা যায় এটাকে। এইটার মধ্যে কী কী আছে দেখো, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি শর্টেড ব্রাঞ্চ, কিন্তু এটা ব্রাঞ্চ হিসেবে আমি রেখেছি যেহেতু এটা সার্কিটের পার্ট হিসাবে। আর একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে? বলছে কি, এই ব্রাঞ্চ বলছে প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই I ইন্টু আর, এখানেও I2 ইন্টু R2, এইগুলোর প্রোডাক্ট, এটার প্রোডাক্ট I1 R1 প্লাস I1 R2 প্লাস এই যে ভোল্টেজটা, এটা ইকুয়ালস টু, এটা ক্লোজ পাথ অফ, এটাকে মেস বলতে পারি। মেস ব্যাপারটা কি এটা আমি পরে বলছি, বা লুপ ব্যাপারটা কি সেটাও পরে বলছি। এটা ক্লোজ পাথে, তার রেজাল্টেন্টটা কী হবে? 0 হবে। এবার খুব মজার বিষয়, এই আমি কেসিএল বা কেভিএল বলেছি, এটা বলে রাখি আমি তোমাদেরকে, কেসিএল বা কেভিএল আমাদের আসে হচ্ছে কনজারভেশন অফ চার্জ থেকে, ঠিক আছে? তো কনজারভেশন অফ চার্জ ব্যাপারটা কি সেটা আমরা পরে একসময় ডিসকাশন করব, ঠিক আছে? বা আমি আগেও আমার একটা ভিডিও আছে কনজারভেশন অফ এনার্জি বা কনজারভেশন অফ চার্জের উপরে, সেটাও তোমরা ফলো করতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। তো এবার আমরা কনসেন্ট্রেট করি এই সার্কিটটাতে, ঠিক আছে? এই সার্কিটের অ্যাকর্ডিং টু কেভিএল অনুযায়ী কী বলেছে? বলেছে এই ভোল্টেজটা প্লাস, এখানে দেখো অ্যাকচুয়ালি I1 ইন্টু R1 অ্যাকর্ডিং টু ওহমস ল কী হয়? IR ইকুয়ালস টু V হয়। তাহলে এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, এই টোটাল সমস্ত ভোল্টেজ একটা ক্লোজ লুপে ভোল্টেজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আমি লিখেছি -V1, আচ্ছা এখানে কারেন্টের ডিরেকশনটা আমরা কোন ডিরেকশনে নেবো? অলওয়েজ আমরা যে কোনো সার্কিটের ক্ষেত্রে যদি না বলা থাকে, আমরা অলওয়েজ ক্লকওয়াইজ ডিরেকশন নেবো, সেটাতেই এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুলস, বা এই রুলসটাই ফলো করলে অধিকাংশ সময় আমাদের ইজি হয় বোঝার জন্য। তো আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশন নিই, তাহলে সেই ডিরেকশন অনুযায়ী দেখো -V1 প্লাস I1 R1 প্লাস I2 R2 ইকুয়ালস টু 0, এই পর্যন্ত হচ্ছে কেভিএল ল বলেছে, তাই তো? ক্লিয়ার আমাদের? কিন্তু এখানে একটা প্রশ্ন তোমাদের মনে হয়তো আসছে যে স্যার কেন -V লিখলো? এগুলো তো মাইনাস হতে পারতো, তাই তো? এগুলো তো মাইনাস হতে পারতো, কেন স্যার -V লিখলো? তো এইবার এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। চলো, কোনটা মাইনাস হবে, কোনটা মাইনাস হবে না, কেন মাইনাস হবে, কেন মাইনাস হবে না, এটা আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আমাদের মুদ্রার কথা, আসলে আমাদের কেভিএল ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেভিএল ইকুয়েশন কীভাবে লেখা হয়, কেভিএল ফাংশনটা কী বা লটা কী। এবার আমরা কি কেন মাইনাস করব, কীভাবে মাইনাস করব, কোথায় অ্যাপ্লাই করব, এটা আমি দেখে নিচ্ছি। চলো স্টুডেন্ট, আমরা এবার কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আমরা আগের পেজে যেই সার্কিটটা দেখলাম, ঠিক সেরকম একটা সার্কিট আমি ড্র করেছি। তো আমি লাস্ট টাইম কী বলেছিলাম যে অলওয়েজ কারেন্টের ডিরেকশন আমরা ক্লকওয়াইজ ডিরেকশনই নেবো, এটা আমাদের স্ট্যান্ডার্ড রুলস,
যেটা ফলো হয়। তো এই সার্কিটটার মধ্যে কী আছে, আমি দেখতে পাচ্ছি দুটো ইএমএফ সোর্স আছে, রেজিস্ট্যান্স একটা, দুটো, তিনটে, চারটে রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এই ব্রাঞ্চটার নাম দিয়েছি আমি I4 কারেন্ট পাস করছে, এই ব্রাঞ্চে আমার I1 কারেন্ট পাস করছে, এইখান থেকে আমার I2 কারেন্ট পাস করছে, এখান থেকে আমার I3 কারেন্ট পাস করছে। কেমন, I4 কারেন্টটা R4 রেজিস্ট্যান্স দিয়ে পাস করছে, I1টা R1 দিয়ে, I2টা R2 দিয়ে, আর এখান থেকে I3 কারেন্ট পাস করছে, যেটা হচ্ছে R3 রেজিস্ট্যান্স দিয়ে, আর দুটো আমার ইএমএফ সোর্স আছে। তো এবার আগের বার আমার একটা গণ্ডগোল হয়েছিল, বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল, আমার গণ্ডগোল না, তোমাদেরই বুঝতে অসুবিধা হয়েছিল যে মাইনাস ভিটা কী করে আসবে। ক্লিয়ার? তো সেটাই আমাদের এখন ক্লিয়ার করব। দেখো এখানে আমি কতগুলো ফিগার রেখেছি। যদি আমি দেখি এই ক্লকওয়াইজ ডিরেকশন যেতে গিয়ে আমার কোনো কারেন্ট মাইনাস পোটেনশিয়াল থেকে পজিটিভ পোটেনশিয়ালের দিকে যাচ্ছে, তার মানে আমার কি পোটেনশিয়াল রাইজ করছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ভোল্টেজটা হবে পজিটিভ ভোল্টেজ, ইএমএফটা হবে পজিটিভ ইএমএফ। যদি আমি দেখি যে পজিটিভ পোটেনশিয়াল থেকে একটু নেগেটিভ পোলারিটির দিকে যাচ্ছে, পজিটিভ পোলারিটি টু নেগেটিভ পোলারিটির দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ইএমএফটা ফল করলো, তাহলে সেটা আমার মাইনাস ই নেবো। কেমন? এবার চলে আসে কারেন্টের ক্ষেত্রে। যদি এটা এদিকটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, আর কারেন্ট যদি আমার এদিকে ফ্লো করে পজিটিভ ডিরেকশন টু নেগেটিভ ডিরেকশন, তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো, কারেন্টটা ড্রপ করছে, তাই তো, বা ভোল্টেজটা ড্রপিংয়ের দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস ভি নেবো। মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু আর, মানে ভোল্টেজটা ড্রপ করেছে, কেন, পজিটিভ টু নেগেটিভের দিকে গেছে, হাই টু লোয়ের দিকে গেছে। দেখো তুমি যদি আজকে ক্লাস 4 থেকে ক্লাস 3তে নেমে যাও, তাহলে তোমার কি হলো, ডিমোশন হলো, আর যদি ক্লাস 4 টু ক্লাস 5-এ ওঠো, প্রমোশন হলো। তাহলে আমরা উঁচুতে উঠলে, নিচু থেকে যদি উঁচুতে উঠি, সেটাকে আমরা অলওয়েজ পজিটিভ হিসেবে দেখি, আর উঁচু থেকে নিচে নামলে অলওয়েজ নেগেটিভ হিসেবে দেখি, তাই তো। তেমন করে যদি আমার কারেন্ট নেগেটিভ ডিরেকশন টু পজিটিভ ডিরেকশনে কোনো সময় আসে, সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজটা কী বলবো, ভোল্টেজটা ইনক্রিজ করবো, রাইজ ইন পোটেনশিয়াল বলবো, বা রাইজ ইন ভোল্টেজ বলবো। তাহলে এবার এই কনসেপ্টটা দেখে, এই কন্ডিশনসগুলো দেখে আমরা এই সার্কিটে অ্যাপ্লাই করে কেভিএল ইকুয়েশনটা প্লট করব। চলো, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমাদের মোটামুটি ব্যাপারটা বোঝা হয়ে যাবে। তারপর একটা নিউমেরিক্যালস করে একদম কনসেপ্ট জলের মতো ক্লিয়ার করে ফেলবো। চলো, তো এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এটাকে এখানে আমরা ক্লকওয়াইজ ডিরেকশন দিয়েছি, তাহলে এটা যদি আমার পজিটিভ পোলারিটি হয়, তাহলে রেজিস্ট্যান্স এটা পজিটিভ পোলারিটি, এটা নেগেটিভ পোলারিটি, এটা পজিটিভ পোলারিটি, এটা নেগেটিভ পোলারিটি, এটাও পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি, এটা পজিটিভ নেগেটিভ, এটাও আমার, এটা কিন্তু দেখো এই নেগেটিভের সাথে লাগানো আছে, আর এটা হবে আমার পজিটিভ পোলারিটি, তাই তো, বোঝা গেছে। আমি পোলারিটিগুলো দিয়ে দিলাম, এটা পজিটিভের সাথে লাগানো আছে, তাই জন্য পজিটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটাও পজিটিভের সাথে লাগানো আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কি দেখলাম, তাহলে এটাও আমার পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটাও আমার, যেহেতু এর সাথে লাগানো আছে, এটাও পজিটিভ ডিরেকশন, এটা নেগেটিভ ডিরেকশন, আর এটা আমার পজিটিভ আছে, নেগেটিভ আছে, কিন্তু তখন এই নেগেটিভটা লেগে এখানে লেগেছে, সেই জন্য এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা তো নেগেটিভ পজিটিভ হয়েই গেছে। তাহলে চলো আমরা দেখে ফেলি। দেখো I1 আর R1, মানে এখান থেকে কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ দিকে যাচ্ছে এই কন্ডিশনটা, তাহলে আমার কী হচ্ছে, নেগেটিভ ভোল্টেজ হবে, ঠিক। R2-র ক্ষেত্রে দেখো পজিটিভ টু নেগেটিভ, এই কন্ডিশন নেগেটিভ। R3 ক্ষেত্রে দেখো কিন্তু আমার অপোজিট হচ্ছে, উল্টো হচ্ছে, কেন, এটা নেগেটিভের সাথে লাগানো আছে, নেগেটিভ থেকে পজিটিভ ডিরেকশনের দিকে মুভ করছে, তাই জন্য R3টা হচ্ছে পজিটিভ এই কেসটা, ঠিক আছে। R4-এর ক্ষেত্রে দেখো, R4টাও দেখো এটা পজিটিভ আছে, পজিটিভ টু নেগেটিভের দিকে মুভ করেছে, তাহলে এটাও পজিটিভ থেকে নেগেটিভ দিকে মুভ করেছে, মানে এই কন্ডিশনটা নেগেটিভ। এবার E2 দেখো, E2 কারেন্টটা কোন দিকে মুভ করেছে, E2 কারেন্টটা দেখো এদিক থেকে এদিকে মুভ করেছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে এসছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছে, তাহলে ফল ভোল্টেজ মাইনাস ই, তাহলে এটা মাইনাস E1টা কিন্তু দেখো ক্লকওয়াইজ ডিরেকশানে মুভ করতে গেলে E1টা নেগেটিভ পোটেনশিয়াল টু
পজিটিভ পোটেনশিয়ালে দিয়ে গেছে, তাহলে এটা পজিটিভ হবে। ক্লিয়ার সবার কাছে? ডিরেকশানটা ক্লিয়ার? কন্ডিশন রিলেটেড ডিরেকশানগুলো আমার ক্লিয়ার হয়েছে। তাহলে এইবার এই ডিরেকশানগুলো যখন আমি পেয়ে গেলাম, এদের ম্যাগনিটিউডগুলো যখন আমি পেয়ে গেলাম, তো এবার আমি যদি আমার ইকুয়েশানে প্লট করি, তাহলে আমি একটা পূর্ণাঙ্গ কেভিএল ইকুয়েশান পেয়ে যাব। যেমন কেভিএল ইকুয়েশান প্লট করে তাহলে কী হবে, I1 R1টা নেগেটিভ, তাহলে নেগেটিভ I1 R1 মাইনাস I2 R2 প্লাস I3 R3 মাইনাস I4 R4 মাইনাস E2 প্লাস E1 ইজ ইকুয়ালস টু 0। কেভিএল ইকুয়েশান প্লট হয়ে গেল এই সার্কিটের জন্য। ক্লিয়ার? সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব। একটা নিউমেরিক্যাল সলভ করে আমাদের পুরো এই কেভিএলের ব্যাপারটা পুরো জলভাত করে নিচ্ছি। চলো, আচ্ছা তাহলে চলো আমরা একটা নিউমেরিক্যাল সলভ করি ইউজিং কেভিএল। নিউমেরিক্যাল সলভ করলে আমাদের কনসেপ্টটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে নিউমেরিক্যালসটাতে কী বলেছে একটা আননোন ভোল্টেজ V1, এটা একটা V1, এই ভোল্টেজটা সার্কিটের মধ্যে আমরা সলভ করতে হবে। কেমন? ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার এই V1টা কী হবে? তো দেখো, আমরা এখানে একটা লুপ পাচ্ছি। তো আমি আমার পরের কনসেপ্টে হবে লুপ, মেশ, নোড, ব্রাঞ্চ, এসব কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তো এখন জাস্ট তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এখানে আমি থেকে স্টার্ট করেছি। দেখো, একটা সার্কিট অলওয়েজ একটা ক্লোজ পাথ হয়, তাই তো? তাহলে আমি যদি ক্লোজ পাথ নিই, এই বাইরের লুপটা থেকে এই V1টা বার করার জন্য থেকে B থেকে সিতে গেলাম, থেকে D E F এই পর্যন্ত এসে কিন্তু আমার লুপটা ক্লোজ হয়নি। আমি ক্লোজ করতে গেলে আমাকে আবার তে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই লুপটা নিলাম, এই লুপটার উপরে আমি কি করব, KVL কার্চফ ভোল্টেজ ল বা কার্চফ সেকেন্ডস ল অ্যাপ্লাই করব। তাহলে অ্যাকর্ডিং টু আমাদের যে কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে দিলাম, সেই কনসেপ্টটা ইউজ করি। তো এখানে আমরা কি করব, সেই একই রকম এই লুপটাতে আমি একটা ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্টের ডিরেকশানটা আঁকলাম, ঠিক আছে? অলওয়েজ ক্লকওয়াইজ ডিরেকশানে আঁকলাম, এখান থেকে এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশানে। তাহলে এই ক্লকওয়াইজ ডিরেকশানে আঁকতে গেলে দেখো, আমার এই যে ভোল্টেজটা 40 ভোল্ট যেটা আছে, সেটা মাইনাস থেকে পজিটিভের দিকে গেছে। তাহলে কিছুক্ষণ আগে আমি কী বললাম, নেগেটিভ পোটেনশিয়াল টু পজিটিভ পোটেনশিয়ালের দিকে গেলে বা নেগেটিভ পোলারিটি টু পজিটিভ পোলারিটির দিকে গেলে আমার পোটেনশিয়াল রাইজ করে। তাহলে এটা 40 ভোল্টটা প্লাস 40 ভোল্ট হবে, তাহলে প্লাস 40 ভোল্ট। এবার যেহেতু এটা প্লাস আছে, সেই জন্য এই দিকটা পজিটিভ পোলারিটি হবে। তাহলে এটা পজিটিভ হলে এই দিকটা নেগেটিভ হবে। তাহলে পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, এখানকার ভোল্টেজটা হবে মাইনাস ভোল্টেজ। কেন? পোটেনশিয়াল ড্রপ করছে, তাই তো? এখানে পোটেনশিয়াল ড্রপ করেছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, মাইনাস ভি। এবার এটা যেহেতু পজিটিভ আছে, সেই জন্য এটাও পজিটিভ হবে। এটা পজিটিভ হলে এটাও নেগেটিভ। তাহলে এখান থেকে I1 কারেন্ট পাস করছে, I1 কারেন্টটা পজিটিভ পোলারিটি টু নেগেটিভ পোলারিটিতে পাস করেছে, সেই জন্য আমার কী হচ্ছে, এখানেও ভোল্টেজটা ড্রপ হয়েছে। কত ড্রপ করবে? এই কারেন্টটা ইন্টু এই রেজিস্ট্যান্সটা 16 অ্যাম্পিয়ার ইন্টু 3 ohms ড্রপ করেছে, I ইন্টু আর। এখানেও দেখো আমার হয়েছে কি, এখানেও কিন্তু এইটার এফেক্টেই পড়েছে। এটা পজিটিভ ঘুরে এসছে এই লাইনটা, এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ। তাহলে দেখো, এখানেও কারেন্টটা পজিটিভ পোলারিটি টু নেগেটিভ পোলারিটির দিকে গেছে, তার মানে এখানেও আমার ভোল্টেজটা ড্রপ করেছে। তাহলে এটাও সাইন কী হবে, -4 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0। মানে এই টোটাল লুপে আমার ভোল্টেজ বা এই টোটাল সার্কিটে আমার ভোল্টেজ 0 অ্যাকর্ডিং টু KVL। তাহলে এবার এটাকে সলভ করি, আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি, +40 মাইনাস V1, এটা 48, এটা -8, এটা হচ্ছে 56 ইজ ইকুয়ালস টু 0। তাহলে V1 ইজ ইকুয়ালস টু কি, -16 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, V1 কত, -16 ভোল্ট। এইবার এই মাইনাসটা কেন এসছে? মাইনাসটা এই কারণেই এসছে, কারেন্টটা কিন্তু আমার এই দিকে ফ্লো করেনি, আমার যে ডিরেকশনটা নিয়েছি সেই ডিরেকশনে ফ্লো করেনি, কারেন্টটা অ্যাকচুয়ালি উল্টো ডিরেকশনে ফ্লো করেছে। তো আমরা যদি কনভেনশন দেখি একটা সার্কিটে,
কারেন্ট ফ্লো করে পজিটিভ টু নেগেটিভ ডিরেকশানে। তাহলে কারেন্টের ডিরেকশনটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনটা, অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে এই ডিরেকশন। সার্কিট সলভ করার জন্য আমরা ক্লকওয়াইজ ডিরেকশন নিয়েছিলাম, তো সেই জন্য আমার অ্যান্সারটা ম্যাগনিটিউডটা নেগেটিভে বেরিয়েছে। তাহলে আশা করি তোমাদের কেভিএলের কনসেপ্টটা এরপরে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমাদের নেক্সট টপিকে আসা যাক। তো নেক্সট টপিকটা কী ছিল? কেভিএল কেসিএল বোঝার পরে আমাদের যেটা টপিকটা ছিল সেটা হচ্ছে কনসেপ্ট অফ নোড, লুপ, ব্রাঞ্চ আর মেশটা আমরা ক্লিয়ার করব। কেমন? তো আজকে আমরা এই যে নোড, ব্রাঞ্চ, নোড কাকে বলে, ব্রাঞ্চ কাকে বলে, লুপ কাকে বলে, মেশ কাকে বলে একটা সার্কিটে, সেটা আমরা এই যে সার্কিটটা এখানে ড্র করা আছে এটা দিয়ে আমরা বুঝবো। কেমন? তো ফার্স্ট পয়েন্টটা কী বলছে? নোড। তো নোড কাকে বলে? বলছে এ পয়েন্ট ইন এ সার্কিট ওয়ে টু অর মোর সার্কিট এলিমেন্ট কানেক্টেড টুগেদার। মানে এমন একটা পয়েন্ট যেখানে একের অধিক সার্কিট এলিমেন্ট এক জায়গায় এসে কানেক্টেড হয়েছে। তো সার্কিট এলিমেন্টগুলো কী কী? দেখো, এই একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে একটা এলিমেন্ট বলছে, এটা একটা রেজিস্ট্যান্স এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট। ঠিক আছে? এই E1 আর E2 হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়। কেমন? মানে এরা তো পাওয়ার দেয়। আর এরা R1 R2 আর R3 এরা হচ্ছে রেজিস্ট্যান্স, এরা হচ্ছে পাওয়ারটা ডিসিপেট করে। এদেরকে প্যাসিভ এলিমেন্ট বলা হয়। আমার আগে একটা ভিডিওতে এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্টস দিয়ে ডিসকাশন করা আছে, তোমরা রেফার করে নিও। তো এই যে সার্কিটটা কী কী দিয়ে গঠন হয়েছে? চারটে আমার এই পাঁচটা এলিমেন্ট দিয়ে গঠন হয়েছে। ঠিক আছে? তো এবার এখানে নোড কী কী খুঁজবো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য নোড কী বলেছে? একের অধিক সার্কিট এলিমেন্ট কানেক্টেড হতে হবে। দেখো, এটা একটা নোড, এখানে এই ইএমএফ সোর্স আর রেজিস্ট্যান্সটা কানেক্টেড হয়েছে, তাহলে এই নোডটার নাম দিলাম 1 নম্বর নোড। এখানেও দেখো তিনটে রেজিস্ট্যান্স কানেক্টেড হচ্ছে, তাই তো? এটাও তাহলে একটা নোড, এটাকে সেকেন্ড নোড বললাম। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা রেজিস্ট্যান্স একটা ইএমএফ কানেক্টেড হয়েছে। ঠিক আছে? তাহলে এটা একটা নোড, এটাকে আমি 3 নম্বর দিলাম। আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টে দেখো সবকটা এলিমেন্ট, এই তিনটে এলিমেন্ট এসে এখানে জয়েন হয়েছে। ঠিক আছে? তাহলে এটাও একটা নোড, 4 নম্বর পয়েন্ট। কেমন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা নোড কাকে বলে বুঝতে পেরেছ। ঠিক আছে? এবার চলে আসে ব্রাঞ্চ। বলছে কি পার্ট অফ নেটওয়ার্ক লাইস বিটুইন টু নোড। যেই পার্ট অফ নেটওয়ার্ক লাইস বিটুইন টু নোড। ঠিক আছে? দুটো নোডের মাঝখানে সার্কিটের যে পার্টটা আছে। তো আগে আমরা এখানে লিখতে থাকি এক এক করে। তো নোড কতগুলো পেলাম? 4টে নোড পেলাম। ব্রাঞ্চ কতগুলো পাই দেখব। দেখো, এই দুটোর মাঝখানে এই একটা ব্রাঞ্চ পেলাম, 1 নম্বর ব্রাঞ্চ 1 ড্যাশ। এই একটা ব্রাঞ্চ পেলাম 2 ড্যাশ। এই একটা ব্রাঞ্চ পেলাম 3 ড্যাশ। আর এখান থেকে এই নোটটা থেকে এটা একটা ব্রাঞ্চ পেলাম 4 ড্যাশ। এই নোট থেকে এখানে একটা ব্রাঞ্চ পেলাম 5 ড্যাশ। আর এই দুটোর মাঝখানে একটা ব্রাঞ্চ পেলাম 6 ড্যাশ। ঠিক আছে? ড্যাশ দিয়ে আমি জাস্ট এমনি করে বুঝি যাতে তোমাদের নোড আর ব্রাঞ্চের মধ্যে গুলিয়ে না যায়, সেই জন্য ড্যাশ দিয়েছি। ঠিক আছে? এটা তোমরা ABCD দিয়েও বলতে পারতে, যে যেভাবে বোঝে সেইভাবে। ঠিক আছে? নট নেসেসারি যে এটা ড্যাশ দিয়ে বলতে হবে ব্রাঞ্চটাকে। তো আমার মেইন যে টপিকটা সেটা হচ্ছে কখানা ব্রাঞ্চ হলো? 6টা ব্রাঞ্চ হলো। তাহলে এখানে লিখলাম 6 ব্রাঞ্চেস। এবার আছে লুপ। বলছে কি ইট ইজ এ ক্লোজ পাথ ওয়ার নো সার্কিট এলিমেন্ট অর নোড এনকাউন্টার টুয়াইস। তাহলে এই সার্কিটে কটা লুপ হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, এই সার্কিটে কটা লুপ হচ্ছে, এই সার্কিটটায় আমি আরেকটা যদি ভালো করে আঁকি তোমাদের, আরেকবার আঁকছি এই সেম সার্কিটটাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। নাহলে এটার মধ্যে করলে খুব কনজাস্টেড হয়ে যাচ্ছে, তো লুপ আর মেশটা আমি আলাদা করেই ওর জন্য বোঝাচ্ছি। কেমন? সরি, এখানে কিছু নেই, সরি। এই হচ্ছে আমার সার্কিটটা, তাই তো? তাহলে দেখো 1 2 3 and 4, এই হচ্ছে আমার পয়েন্ট, এই হচ্ছে আমার নোড। ঠিক আছে? তাহলে দেখো এটা কি বলছে? একটা ক্লোজ পাথ। তাহলে দেখো, এটা একটা আমার ক্লোজ পাথ 1 2 4 and 1 একটা ক্লোজ পাথ। তাহলে লুপ নাম্বার 1। ঠিক আছে? লুপ নাম্বার 1টা তাহলে কি হলো?
1 2 4 and 1। লুপ নাম্বার 2 দেখো 2 3 and 4, এটা হচ্ছে লুপ নাম্বার 2 L2, 2 3 4 and 2, এটা একটা ক্লোজ পাথ হলো। আরও একটা দেখো ক্লোজ পাথ হচ্ছে এই বাইরের যদি আমি নিই 1 2 3 4 and 1, তাহলে এটাও একটা লুপ হচ্ছে। এই টোটাল বাইরেরটা একটা লুপ হচ্ছে, তাই তো। L3 1 2 3 4 and 1, তাহলে আমরা কটা লুপ পেলাম? 3টি লুপ পেলাম। নোড 4টে, ব্রাঞ্চ 6টা, লুপ 3টে। এবার মেসেরটা কি বলছে? ইট ইজ এ লুপ দ্যাট কন্টেন নো আদার লুপ উইথিন ইট। তাই তো, কি বলছে? মেস হচ্ছে একটা এক ধরনের লুপ যার মধ্যে কোনো লুপ থাকতে পারে না। তাহলে দেখো L1 এমন একটা লুপ যার মধ্যে কোনো লুপ নেই, L2 এমন একটা লুপ যার মধ্যে কোনো লুপ নেই, কিন্তু L3 এমন একটা লুপ যার মধ্যে দেখো L1ও পড়ে যাচ্ছে, L2ও পড়ে যাচ্ছে। তাহলে L3টা মেস না। তাহলে কোন দুটো লুপ হচ্ছে মেস? L1 আর L2। তাহলে মেস কতগুলো হচ্ছে? মেস হচ্ছে দুটো মেস হচ্ছে। তাহলে নোড 4টে, ব্রাঞ্চ 6টা, লুপ 3টে আর মেস 2টো। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? ঠিক আছে, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তোমরা এখানে দুটো এই সার্কিট দেওয়া আছে, এই দুটো সার্কিটে তোমরা হোমওয়ার্ক করে নেবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো স্টুডেন্ট, আমরা KVL KCL, কনসেপ্ট অফ মেস, লুপ, নোড অ্যান্ড ব্রাঞ্চের পরে আজকের ক্লাসের একদম লাস্ট টপিকে চলে এসেছি। তুমি দেখতেই পাচ্ছ খাতায় লেখা আছে কারেন্ট ডিভিশন ল অ্যান্ড ভোল্টেজ ডিভিশন ল। এবার এই কারেন্ট ডিভিশন ল আমরা কোথায় অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, বা ভোল্টেজ ডিভিশন ল কোথায়, কখন, কিভাবে অ্যাপ্লাই করব, এটা দেখতে হবে, তাই তো। তো এই কারেন্ট ডিভিশন ল অ্যান্ড ভোল্টেজ ডিভিশন ল পড়ার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দুটো সার্কিট আঁকা আছে, দুটোই একই রেজিস্ট্যান্স দিয়ে করা আছে, সেম কম্পোনেন্ট আছে, একটা করে ভোল্টেজ সোর্স আছে দুটো সার্কিটেই, আর দুটো সার্কিটে দুটো রেজিস্ট্যান্স আছে, তাই তো। এবার এই সার্কিটটাকে কী সার্কিট বলা হয়? এই সার্কিটটাকে বলা হয় সিরিজ সার্কিট, আর এই সার্কিটটাকে বলা হয় প্যারালাল সার্কিট, তাই তো। এবার এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখো এই একটা কারেন্ট পাস করছে। কারেন্টের কি আর কোনো ওয়ে আছে? এই রাস্তাটা ছাড়া আর কি কোনো রাস্তা আছে কারেন্টটা পাস করার? রাস্তা নেই। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দেখি সেম কারেন্টই ফ্লো করবে। ক্লিয়ার? এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে থেকে সেম কারেন্টই ফ্লো করবে। ক্লিয়ার? কিন্তু কি হবে, এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ড্রপ করবে, এইখানে হয়তো ড্রপ করে V1, এখানে আবার এই রেজিস্ট্যান্স যেটা ড্রপ করবে সেটা হচ্ছে V2। তো অ্যাকর্ডিং টু দ্য KVL ইকুয়েশন আমরা কি জানি? এই যে এই ক্লোজ পাথের জন্য V1 প্লাস V2 ইজ ইকুয়ালস টু V, তাই তো। আচ্ছা, এবার চলে আসি, এটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, কেমন? সিরিজ সার্কিট। এবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখো এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, তাই তো। ধরো এই কারেন্টের নাম দিলাম I কারেন্ট, কিন্তু এই পয়েন্টে এসে, এই জাংশনে এসে কারেন্টটা দেখো দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো। দুটো রাস্তা পাচ্ছে, একটা কারেন্ট I1 দিয়ে পাস করছে, R1 দিয়ে পাস করছে, একটা কারেন্ট R2 দিয়ে পাস করছে। তাহলে এই কারেন্টটার নাম দেবো I1 কারেন্ট, এই কারেন্টের নাম দেবো I2 কারেন্ট। তাহলে দেখো এই I1টা ঘুরে এখানেও I1 আছে আর এখানেও I2 আছে, কিন্তু এই জাংশনে এসে দেখো আবার দুটো কারেন্ট এক হয়ে যাচ্ছে। তাহলে এই জাংশনে সে অ্যাকর্ডিং টু KCL কী হবে? I1 প্লাস I2 হবে, সেটা সমান সমান কী হবে? এই কারেন্টটাই হবে, I কারেন্ট, তাই তো। এবার তাহলে মেইন টপিকে আসি, মুদ্রার কথা কী বলছি। দেখো সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিশন হয়েছে, কারেন্ট কিন্তু সেম আছে, ঠিক। দুটো রেজিস্ট্যান্স সেম কারেন্ট ফ্লো করছে। whereas in প্যারালাল সার্কিট কারেন্ট ডিভাইড হচ্ছে, কিন্তু ভোল্টেজ আমি বলে নিই, এই পয়েন্টও এখানে যা ভোল্টেজ আছে এই পয়েন্টও সেম ভোল্টেজ থাকবে, অ্যান্ড এখানেও আমার সেম পোটেনশিয়াল বা সেম ভোল্টেজ থাকবে। তাহলে আমি কি দেখলাম? প্যারালাল সার্কিটে আমার ভোল্টেজ সেম থাকছে, whereas কারেন্ট ডিভাইডেড হচ্ছে।
তাহলে আমার কারেন্ট ডিভিশন ল কোথায় অ্যাপ্লাই হবে? ইন প্যারালাল সার্কিট, বিকজ ইন প্যারালাল সার্কিট কারেন্ট ডিভাইডেড, অ্যান্ড ইন সিরিজ সার্কিট ভোল্টেজ ডিভাইডেড। তাহলে ভোল্টেজ ডিভিশন কোথায় অ্যাপ্লাই করব? ভোল্টেজ ডিভিশন আমরা অ্যাপ্লাই করব সিরিজ সার্কিটের ক্ষেত্রে, আর কারেন্ট ডিভিশন কোথায় অ্যাপ্লাই করব? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। তাহলে চলো এবার আমাদের কারেন্ট ডিভিশন অ্যান্ড ভোল্টেজ ডিভিশন ফর্মুলা অ্যান্ড কী করে সেটা ফর্মুলেট করা হয় সেটা দেখব। হ্যাঁ, তাহলে আমাদের কারেন্ট ডিভিশন দিয়ে স্টার্ট করা যাক, ঠিক আছে? তো কারেন্ট ডিভিশন কোন সার্কিটের ক্ষেত্রে হয়? এই জাস্ট বললাম কারেন্ট ডিভিশন হয় হচ্ছে আমার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি নোটেশনগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার আই, এখান থেকে কারেন্ট ব্রাঞ্চ হয়েছে, ধরে নিলাম এটা R1 রেজিস্ট্যান্স, এটা ধরলাম R2 রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমি নাম দিলাম এই কারেন্টটা I1, এই কারেন্টটার নাম দিলাম I2। তো আমি কি বলেছিলাম, এখানকার যে পোটেনশিয়াল থাকবে এই পয়েন্টে সেম পোটেনশিয়াল হবে, এই পয়েন্টেও সেম পোটেনশিয়াল হবে। এটাই হচ্ছে ল অফ প্যারালাল সার্কিট, তাই তো? তাহলে I1 এর ভ্যালু কী হবে? I1 এর ভ্যালু হবে হচ্ছে, দেখো আমরা ওহমস ল থেকে কি জানি? ওহমস ল থেকে আমরা জানি V ইজ ইকুয়ালস টু IR, তাই তো? এটা আমরা ওহমস ল থেকে জানি। তাহলে I ইজ ইকুয়ালস টু কি? V/R। তাহলে I1 এর ভ্যালু কী হবে? এই ভোল্টেজটা যেহেতু এখানে অ্যাপ্লাইড আছে সেই জন্য হচ্ছে V, এটা যে রেজিস্ট্যান্স দিয়ে পাস করছে সেটা হচ্ছে R1, আর I2 ভ্যালু কী হবে? V/R2। ক্লিয়ার? এটা যদি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিকে আছে তাহলে I1 এর ভ্যালু হবে V, যেহেতু এই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাইড আছে সেজন্য V/R1, I2 ভ্যালু হবে V/R2। তাহলে এবার এই V ইকুয়ালস টু কি? এই V ইকুয়ালস টু V/R। এবার এই আরটা মানে কি? এই আরটা কোন আর? এই আরটা হচ্ছে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। এই সার্কিটের এই যে ওহমস ল থেকে আমরা যেটা পেলাম V ইজ ইকুয়ালস টু IR, বা I ইজ ইকুয়ালস টু V/R। এই আরটা কোন আর? এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, তাই তো? আর টোটাল, তাহলে এই আর টোটালের ভ্যালু কি? এটা প্যারালাল সার্কিট আছে, প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয়? আর টোটালের ভ্যালু কী হয়? কীভাবে বার করি আমরা? 1/R1 প্লাস 1/R2 তার ইনভার্স। সেটা করলে কি পাবো? পাবো হচ্ছে R1R2/R1 প্লাস R2, তাই তো? এটাই পাবো তো আমরা, তাই তো? তাহলে আর টোটালের ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে এবার এই V এর জায়গায় আমরা যদি এই ভ্যালুটা পুট করি, এটা তো V এর ভ্যালু, তাহলে এই V এর জায়গায় আমি যদি এই ভ্যালুটা যদি পুট করি, ইকুয়েশন 1 এই ভ্যালুটা যদি পুট করি তাহলে কী পাবো? তাহলে I1 ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি? I1 পাচ্ছি আমি V মানে হচ্ছে I ইন্টু R টোটাল বাই R1, তাই তো? V ইজ ইকুয়ালস টু IR বা I টোটাল ইন্টু বাই R1। তাহলে এই আর টোটালের ভ্যালু কী আছে? R1R2/R1 প্লাস R2, সেই ভ্যালুটা বসাই। I ইন্টু আর টোটালের ভ্যালু আর টোটাল ইন্টু 1/R1, এটাকে আমি ভেঙে ভেঙে লিখলাম। তাহলে আর টোটালের ভ্যালুটা আমি পুট করবো। আর টোটালের ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা R1R2/R1 প্লাস R2, I ইন্টু R1R2/R1 প্লাস R2 ইন্টু 1/R1। তাহলে এই 1/R1 আর এই R1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার পুরো থাকছে কি? তাহলে পুরো থাকছে হচ্ছে I ইন্টু R2/R1 প্লাস R2। এটা হচ্ছে I1 এর ভ্যালু। সেমভাবে তোমরা করে দেখবে I2 এর ভ্যালু হবে হচ্ছে I ইন্টু R1/R1 প্লাস R2। এটা তোমরা বাড়িতে করে দেখবে এই কনসেপ্টটা ইউজ করে, ঠিক আছে?
তাহলে আমরা I1 আর I2 ভ্যালু পেয়ে গেলাম। এই দুটো এটাকেই বলা হচ্ছে কারেন্ট ডিভিশন ল। এটা ইউজ করে আমি এই I1 আর এই I2 ভ্যালু পেয়ে যাব যখন আমি টোটাল কারেন্টের ভ্যালু আমি জানতে পারবো। টোটাল এই যে কারেন্টের ভ্যালু আমি যদি জানি আর রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি জানি, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করে I1 আর I2 ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমার কারেন্ট ডিভিশন ল বোঝা হয়ে গেছে। কারেন্ট ডিভিশন ল বোঝার পরেই আমি টুক করে চলে আসি কোথায়, ভোল্টেজ ডিভিশন ল, একদম লাস্ট। এরপর আর কিছু বলার নেই, আজকে ক্লাসে এখানেই ড্রপ করব। ঠিক আছে, তো দেখো ভোল্টেজ ডিভিশন ল কোথায় অ্যাপ্লাই হয়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে, আগেই বলেছি আমি। তাহলে এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে, এখান থেকে যে কারেন্টটা পাস করছে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করছে। এবার এই যে কারেন্টটা পাস করছে, এই কারেন্টটাই তোমার এই রেজিস্ট্যান্সের মধ্যে থেকে যাচ্ছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে থেকে যাচ্ছে, গেলে কী হবে, এই I ইন্টু R1 কী হবে, V1 হবে। তাহলে এই ভোল্টেজটা ড্রপ করলো এখানে, আর এখান থেকে কী হবে, I ইন্টু R2 সমান সমান কী হবে, V2। তাহলে এই ভোল্টেজটা এইটুকুর অ্যাক্রসে ড্রপ করলো। তাহলে এখানে আমার V1 ভোল্টেজ ড্রপ করলো এর অ্যাক্রসে, আর এর অ্যাক্রসে আমার V2 ভোল্টেজ ড্রপ করলো, তাই তো। এবার টোটাল ভোল্টেজ কী হবে, V ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2। এটাই আমার KVL ইকুয়েশন থেকে পাই, তাই তো। KVL ইকুয়েশন থেকে এটা পাই, এটা আমি আগেই বললাম। তাহলে চলো এবার আমাদের একটু করে নেওয়া যাক। তাহলে V1 এর ভ্যালু কী হবে, V1 এর ভ্যালু হবে হচ্ছে I ইন্টু R1, আর V2 ভ্যালু কী হবে, I ইন্টু R2। এবার দেখো, এবার এই সার্কিটের ক্ষেত্রে এই অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কী জানি, অ্যাকর্ডিং টু ওহমস ল জানি V ইজ ইকুয়ালস টু IR। ঠিক আছে, এবার এই সার্কিটের সাথে অ্যাপ্লাই হচ্ছে। এবার এই আরটা মানে কি, আর টোটাল, যেটা আমি এখানেই বলেছিলাম। এবার এটা দেখো, এটা সিরিজ সার্কিট আছে, তাহলে সিরিজ সার্কিটে আর টোটালটা কী হবে, সিরিজ সার্কিটে আর টোটাল হবে R1 প্লাস R2, তাই তো। ক্লিয়ার তো। তাহলে V ইজ ইকুয়ালস টু I আর টোটাল। তাহলে এখান থেকে আমি যদি I ইকুয়ালস টু বার করি, তাহলে কী পাবো, I ইকুয়ালস টু পাবো V বাই আর টোটাল, তাই তো। এবার এই ভ্যালুটা আমি, এই যে I এর ভ্যালুটা, এই ভ্যালুটা আমি এখানে পুট করি, তাহলে আমি কী পাবো দেখো, V1 ইজ ইকুয়ালস টু V বাই আর টোটাল ইন্টু R1। ক্লিয়ার। এবার এই আর টোটালের ভ্যালু কি, R1 প্লাস R2, দুটো রেজিস্ট্যান্স আছে সিরিজে। তাহলে আমি আর টোটালের ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে, তাহলে কী পাবো, V1 ইজ ইকুয়ালস টু V ইন্টু R1 বাই R1 প্লাস R2। এটা আমি V1 এর ভ্যালু পেয়ে গেলাম। আর V2 ভ্যালুটা তোমরা করে দেখবে V ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকেও আমাদের ভোল্টেজ ডিভিশন অ্যান্ড কারেন্ট ডিভিশন ল একদম ক্লিয়ার হয়ে গেল জলের মতো। তাহলে আজকে আমরা অনেকগুলো কনসেপ্ট জানতে পারলাম। চলো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস থাক। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।